সেখানে বলা হচ্ছে যদি আপনার ক্লাসের একটি শিশু কোনো খেলাধুলায় ভালো না করে বা অংশগ্রহণ না করে এবং তাকে নিয়ে অন্য শিক্ষার্থীরা হাসাহাসি করে, তাহলে আপনি কি করবেন? এই প্রশ্নটি যদি আপনাকে করা হয় তাহলে আপনি উত্তরটা কিভাবে দেবেন? ইলিয়াস শেখ বলুন। যদি আপনার ক্লাসের একটি শিশু কোনো খেলাধুলায় ভালো না হয় এবং তাকে নিয়ে অন্য শিক্ষার্থীরা হাসাহাসি করে, তাহলে আপনি কি করবেন? এরকম প্রশ্ন করতেই পারে ইন্টারভিউ বোর্ডে। তাহলে আপনি উত্তরটা বলুন। প্রথমত যারা হাসাহাসি করবে তাদেরকে বলবো হাসতে নিষেধ করব, এবং যে শিশুটা খেলাধুলায় দুর্বল তাকে খেলার প্রতি তাকে আগ্রহ সৃষ্টি করার জন্য উৎসাহিত করব। বেশ, সুরজ বলুন। হ্যাঁ স্যার, আমি তখন বলবো এই জায়গায় তো যে শিক্ষার্থীরা ভালো খেলা করতে পারছে না তার কারণ জানতে হবে, এবং যারা হাসাহাসি করছে তাদের উদ্দেশ্যে বলবো যে এটা হাসাহাসি করাটা ঠিক নয়, তার কোনো সমস্যা আছে, কারোর সমস্যা, কারোর হাসা বা আনন্দ নেওয়াটা ঠিক নয়, তোমরা এমনটা করবে না, এমনটা তোমাদের উচিত নয়, এটা বলে আমি বাকি শিক্ষার্থীদের বোঝাতে পারি। খুব সুন্দর, বেসিক নলেজ থেকে ভালো উত্তর দিয়েছেন যে যদি আপনার ক্লাসের যে কোনো একটি শিশু, সে খেলাধুলায় হয়তো ভালো নেই, সে হয়তো আঁকাতে ভালো হতে পারে, সে হয়তো পড়াশোনাতে ভালো হতে পারে, তাই অন্যান্য শিশুদের বোঝাবো দেখো সবারই মানে সব মানুষ সব জায়গায় সমান হতে পারে না, বা সবার সব দিকে সমান প্রতিভা থাকতে পারে না। তোমার বন্ধুটা হয়তো খেলাধুলায় ভালো নেই, কিন্তু সে তো ভালো আঁকে বা সে তো পড়াশোনায় ভালো, তাহলে আমরা এক একজন এক একদিকে ভালো। সুতরাং এই বিষয়টা নিয়ে কোনোভাবে হাসাহাসি করা উচিত নয়। এভাবে আমরা শিশুদের বোঝাবো, তাহলে বুঝবে। ঠিক আছে? ঠিক আছে। বেশ, নেক্সট কোশ্চেন আমরা চলে আসছি 52, যেখানে বলা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন একটু, যে যদি একজন অভিভাবক আপনার কাছে এসে বলেন যে তার সন্তান, মানে সেই অভিভাবকের শিশুটি আপনার ক্লাসে ভয়ে কথা বলতে চায় না, তাহলে আপনি কি করবেন? দারুণ ভ্যালিড কোশ্চেন কিন্তু, বলুন একজন। প্রথমত আমি জানবো যে ওই শিক্ষার ভয়ের মূল কারণটা কি। সে যদি আমাকে দেখে আমার অবস্থান থেকে আমার কথা শুনে ভয় পায়, তাকে আমি কাছে ডেকে নেব, কাছে টেনে নেব, তার সাথে একটা বন্ধুত্বপূর্ণ, সেই শিক্ষার্থীর সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করব, যেন তার ভয় ভীতিটা কেটে যায়। এটা হবে আমার প্রাথমিক লক্ষ্য। দ্বিতীয়ত দেখব ক্লাসে তাকে বিভিন্ন দায়িত্ব বা অ্যাক্টিভিটিস দিয়ে তাকে কিভাবে সক্রিয় করা যায়, সেটা মূল দ্বিতীয় লক্ষ্য থাকবে। খুব সুন্দর বলেছেন। নেক্সট ইলিয়াস শেখ বলুন। ইলিয়াস শেখ বলুন এটা উত্তর। যদি শিশুটা যদি ভয় করে, তার ভয়ের কারণ জানার চেষ্টা করব, এবং তাকে উৎসাহ দিব, যাতে সে তাকে কাছে টেনে নেব, এবং তাকে সন্তান সুলভ আচরণ করব, যাতে সে ভয় না পায়। বেশ, রিয়া পাত্র বলুন অ্যান্সারটি, একটু বলার চেষ্টা করুন, তারপর আমি সামারাইজ করে দিচ্ছি। একটু মাইক্রোফোন অফ করে রাখবেন বাকিরা। রিয়া পাত্র বলবেন? কয়েকদিন পরে তো ইন্টারভিউ, একটু শুরু মানে চেষ্টা করুন, বলার অভ্যাস শুরু করুন, তাহলে আপনার ফ্লুয়েন্সি বাড়বে এবং ইনস্ট্যান্ট ভাবনা চিন্তা করে সেই মুহূর্তে আপনি ইন্টারভিউ বোর্ড মেম্বারদের সামনে উত্তরটা সাজিয়ে গুছিয়ে দিতে পারবেন। ওই কারণে বলার অভ্যাসটা জরুরি। আপনি 1000 বই পড়ে যান, এরকম 100টা কি 10,000 যদি প্রশ্ন পড়ে যান, কিন্তু সেই প্রশ্ন পড়ে মুখস্থ করে যাওয়া আর সেই প্রশ্ন বলে অভ্যাস তৈরি করে যাওয়ার মধ্যে আকাশ জমিন পার্থক্য রয়েছে। সুতরাং বলার চেষ্টা করতে হবে, বলতে বলতে মেমোরি খুলবে, ধারণা আসবে, আবার আপনি বলতে পারবেন। সুতরাং প্রথম দিন হয়তো আপনার আমার ক্লাসে, তো যদি চেষ্টা করেন খুব ভালো হয় একটু বলতে। স্যার আমি বলতে পারি, তার সাথে কথা এবং এবং তার ভয়ের কারণ জানতে চাইবো, এবং তার সাথে বেশি বেশি করে কথা বলবো, এবং বিষয়ের সঙ্গে তাকে বেশি অংশগ্রহণ করার দায়িত্ব দেব, এবং যেমন ছোট ছোট কাজ, যেমন বোর্ড মোছা, তারপর খাতা বিতরণ করা, এইসব কাজগুলোতে অংশগ্রহণ করাবো,
তার মধ্যে ভয় হয়েছিল সেই ভীতিটা ভেরি দূর গুড, হয়। সুন্দর একটা পয়েন্ট তিনি ধরেছেন যে শিশুদেরকে কো কারিকুলাম যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটি যদি অংশগ্রহণ করানো হয় এবং শিশুদের সঙ্গে যদি খেলা হয়, শিশুদের সঙ্গে যদি বিভিন্ন ধরনের গান বা বিভিন্ন ধরনের অভিনয় বা বিভিন্ন ধরনের গল্প বা বিভিন্ন ধরনের কোলাজের কাজ বা হাতের কাজ এসব নিয়ে শিশুটিকে পাশে বসিয়ে যদি তার সঙ্গে একসঙ্গে এক মাদুরে বসে যদি বিষয়গুলো শেখানো হয়, তাহলে আস্তে আস্তেই সে নিজের পরিবারের বাবা মার সঙ্গে যেমন কমফোর্ট ফিল করে সেরকম সেই শিক্ষকের সঙ্গেও বা শিক্ষিকার সঙ্গেও কমফোর্ট ফিল করবে এবং নিজের সমস্ত কথা বলবে এবং সে কোনোভাবেই ভয় পাবে না বা কথা বলতে সে আরো বেশি করে তখন শিশুদের সঙ্গে কথা বলতে চাইবে এবং শিক্ষকের সঙ্গে কথা বলতে চাইবে, অর্থাৎ সে একটা স্বাভাবিক পরিস্থিতিতে চলে আসবে। ঠিক আছে, তো আমরা নেক্সট পরবর্তী কোশ্চেনে চলে আসছি। 53 র্যাপিড ফায়ার কোশ্চেন হবে আজকে, পরপর একদম ঝড় টেনে দেবো। তো এই প্রশ্নটা দেখুন, যদি আপনার ক্লাসে কোনো শিক্ষার্থী খুব অসুস্থ হয়ে পড়ে এবং চিকিৎসার প্রয়োজন হয় তাহলে আপনি কি করবেন? প্রথম উত্তরটা সুরজ বলুন। হ্যাঁ স্যার, প্রথমত যদি কোনো শিক্ষার্থী আমার ক্লাসে বা বিদ্যালয়ে অসুস্থ হয়ে পড়ে, তো প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসার জন্য যেটা করণীয় বিদ্যালয় থেকে সেটা করা হবে। যদি সেক্ষেত্রে কোনো পরিবর্তন না দেখি বা যদি প্রয়োজন পড়ে যে আরো উন্নত চিকিৎসার প্রয়োজন, তাহলে দ্রুত চেষ্টা করব প্রধান শিক্ষকের পরামর্শ নিয়ে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার বা তার বাবা মাকে খবর দেওয়ার, যাতে অন্যথায় নিয়ে যাওয়া যায়। বেশ, ভেরি গুড, খুব সুন্দর বলেছেন উত্তরটা। আর কেউ বলবেন বাকি দুজনের মধ্যে, নাকি ওনার উত্তরের সঙ্গে সহমত পোষণ করছেন? যেটা বললো সেটাই। সেটাই, বেশ, এটা আর বিশেষ কিছু বলার নেই, এটা একটা খুব সহজ প্রশ্ন। তো চলুন নেক্সট কোশ্চেনে আমরা চলে আসছি। 54 54 নম্বর প্রশ্ন, যদি ক্লাসে কোনো শিক্ষার্থী বর্ণমালা বা সংখ্যা চিনতে না পারে তাহলে আপনি কিভাবে তাকে সাহায্য করবেন? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, একজন বলার চেষ্টা করুন। কোন শিক্ষার্থী বিদ্যালয়ে যদি সংখ্যা বা বর্ণমালা চিনতে না পারে, এটা দেখতে হবে যে তার শারীরিক সমস্যা আছে কিনা বা চোখের দৃষ্টি শক্তি সংক্রান্ত কোনো সমস্যা আছে কিনা। যদি থেকে থাকে তাকে চেষ্টা করতে হবে প্রথম বেঞ্চে বসানোর, ফার্স্ট বেঞ্চ বা প্রথম বেঞ্চে বসানোর জন্য দেখতে হবে। অন্যথায় তার বাবা মায়ের সাথে কথা বলে দেখতে হবে তার কোনো শারীরিক সমস্যা আছে কিনা। এই এই বিষয়টা সমাধান করা যেতে পারে। বেশ, ইলিয়াস শেখ বলুন। যদি দেখা যায় যে শিক্ষার্থীটার সংখ্যা চিনতে কোনো সমস্যা হচ্ছে, তাহলে তাকে প্রথম সারির তাকে বসানো যেতে পারে। তাকে বোর্ডে বড় করে অক্ষর লিখে অয় অজগর আসছে তেড়ে কিংবা অয় আমটি পড়ে খাবো পড়ে এভাবে যদি তাকে বোঝানো যায় তাহলে মনে হয় যে আমার সুবিধা। বেশ, রিয়া পাত্র বলুন। মূলত পঠন অক্ষমতার মধ্যে পড়ে। এখানে সেই শিক্ষার্থীকে আমি সামনের বেঞ্চে বসাবো এবং তাকে বোর্ডে একটা অক্ষর অ লিখে দিয়ে আমি বড় করে লিখবো এবং বলবো যে এটা কি লিখেছে বলতো। আচ্ছা, এই অয়ে কি হয়, অয়ে জোরটি আসছে তেরে, এরকম ভাবে আমি আরো হর্ষই দীর্ঘই এবং তাকেই আমি অংশগ্রহণ করবো, তাকেই পার্টিকুলারলি বলার চেষ্টা করব যাতে সে শিখতে পারে বা চিনতে পারে, আর সেটা যেন ভুল না হয়। অ দিয়ে আরো হয়, অলি হয়, এইসব নানা রকম শব্দগুলো চেনাবো বেশ, দিয়ে ঠিক আছে। যাতে সে অটা তার মাথার মধ্যে গেঁথে যায়, যে মানে তাহলে তার আপনি ভুল হবে না। দেখুন, শিশুদের সংখ্যা চেনানোর এবার জন্য অনুসরণ আমি করাবো। বিভিন্ন ধরনের সংখ্যা কার্ড ব্যবহার করতে পারি, যেগুলো টিএলএম হিসেবে বিদ্যালয়ে থাকে। সেই সংখ্যা কার্ডগুলো শিশুদের হাতে দিয়ে শিশুদেরকে বললাম তোমার সবাইকে বিলি করে দিলাম, প্রথমে বোর্ডে পড়ালাম অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত চিনালাম, তারপর ধরুন কার্ডগুলোকে উল্ট পালট করে দিয়ে সবার হাতে বললাম একটা করে তুলে নাও, সবাই তুলে নিল। এবার আমি একজন করে বোর্ডে ডাকলাম, বললাম তোমার হাতে কি আছে রাখো, তো সে লিখলো, তারপর বললাম সবাইকে দেখাও, তো দেখালো। যদি তার কার্ডে যেটা লেখা থাকে সেটাই যদি সে বোর্ডে লেখে এবং মুখে ঠিক বলতে পারে, তার মানে জানতে হবে যে সে সংখ্যাটি সঠিক শিখেছে। এইভাবে সংখ্যা কার্ড প্লের মাধ্যমে কিন্তু আমরা খুব সহজে শিশুদের বর্ণমালা চেনাতে পারি বা সংখ্যাও চেনাতে পারি। ঠিক আছে, ভালো লাগলো উত্তরটা? ভালো লাগলো?
আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই পয়েন্টগুলো একটু তুলে ধরবেন ইন্টারভিউয়ারদের সামনে, তাহলে বলবে বাহ এর তো আইডিয়া ভালো আছে লাগলো। কিছু একটা, বেশ নতুন ভাবে বিষয়গুলো ভাবে। ঠিক আছে, একটু ইউনিক হওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ক্যারি করবে মার্কসটা। মাথায় একটু আচ্ছা। ভাববেন, ক্রিয়েটিভিটি আনবেন, তাহলে কাজ হয়ে যাবে। একদম। 55 55 এ যেটা বলা হচ্ছে যে যদি কোনো শিক্ষার্থী ক্লাসে পেন্সিল বা খাতা আনতে ভুলে যায় তাহলে আপনি কি করবেন? একজন বলুন। সেক্ষেত্রে আমি ওই শিক্ষার্থীকে কাকে ডেকে বোঝাবো যে কি জন্য সে ভুলে যায়, তার খাতাটা আছে কি আদেও বাড়িতে আছে, বা কোনো আর্থিক সমস্যা আছে কিনা সেটা যদিও এটা অন্য বিষয়, অতিরিক্ত বিষয়, এটা বলার প্রয়োজন হয় না। যে তার মানে খাতাটা আনতে ভুলে যায় কেন সেটা জানবো, এবং তাকে মনে করিয়ে দেবো বা লিখে আমি নোট করে দিতে পারি যে এটা তোমার মাকে বা বাবাকে দেখাবে যে পরের দিন থেকে যেন তুমি খাতাটা নিয়ে আসতে পারো। ধরুন অজুহাত বশত সে হয়তো এনেছে তাও বের করছে না, মিথ্যে কথা বলছে, এই পরিস্থিতিতে আপনি কি করবেন? উম, এটা একটু ক্রিটিক্যাল সিচুয়েশন স্যার, এটা যদি আপনি বলে দেন খুব ভালো হয়। অন্য কেউ বলুন ক্রস কোশ্চেনের উত্তরটা। সেটা কারণ খাতা না আনার কারণ, খাতা ব্যাগ থেকে কারণ মানে বের করার না কারণ জানার চেষ্টা করব, খাতাটা কেন বের করছে না সেটা চেষ্টা করব, দিয়ে সেই সমস্যা শুনে সমাধান করার চেষ্টা করব। সে হয়তো লিখতে পড়তে মানে যে চায় না, বা তার সেটা হয়তো ভালো লাগে না, বা লিখতে ভালো লাগে না, সে কারণে সে হয়তো খাতা পেন বের করে না। এই পরিস্থিতিতে আপনি শিশুটিকে কিভাবে লেখানোর জন্য বা লিখতে যাতে পারে বা তার জন্য আগ্রহ সৃষ্টি করবেন বা প্রেরণা সৃষ্টি করবেন, বলুন। রিয়া পাত্র বলুন অ্যান্সারটা। এক্ষেত্রে আমি তাকে যে পড়ার যে গুরুত্ব সেটা আমি বোঝাবো, আর নৈতিকতা মূল্যবোধের শিক্ষা দেব, এবং তার পাশাপাশি আমাদের উচিত যে আমরা বিদ্যালয়ে কি জন্য আসি, বিদ্যালয়ে আমরা শিক্ষা গ্রহণ করতে আসি, তো তাহলে আমাদের খাতা বই পড়া উচিত, বা আমাদের বই পড়তে গেলে তো সব ভালোভাবে শিখতে হবে, তাহলে খাতা নিজে নিজে প্রত্যেকের আনা উচিত। আর হুম। এইভাবে আমি মানে গল্প আপনার আকারে তাকে মূল্যবোধের শিক্ষা দেবো। আপনার অ্যান্সারের পয়েন্ট হচ্ছে যে আমি তাকে মূল্যবোধের শিক্ষা দেবো, যাতে তার মধ্যে এটা গাঁথে যে আমরা হ্যাঁ। স্কুলে এসেছি পড়াশোনা করার জন্য, সুতরাং আমাদের পড়াশোনা করা দরকার। বা ছোট শিশুরা হ্যাঁ। অত মূল্যবোধের হিসাব বোঝে না এবং বদমাশি করে। এই মুহূর্তে আপনি কিভাবে তাকে মানে আগ্রহ সৃষ্টি করবেন বা প্রেরণা সৃষ্টি করবেন যাতে সে খাতা আনে, এবং যদি এনে থাকে এবং আমি লুকিয়ে রাখে তাদের তাহলে সে বের করে সহপাঠীদের লিখতে দেখিয়ে শুরু করে। আমি স্যার তাদের এখানে আমি সহপাঠীদের একটা দেখিয়ে বলতে পারি ম্যাডাম বলুন, যে তারপর তারা আপনি বলবেন। লিখছে, আমি তাদের যে পাশে তাদের বন্ধুরা কি করছে সেটা আমি দেখাবো, যে তারা সবাই নিজের খাতা পেন বার করে তাদের লিখছে, সেটা কি তোমার ভালো, সেটাও তো ভালো দিক, মানে ওই ভালো দিকটা যে দেখাবো, দিয়ে তুলে ধরার চেষ্টা করব যাতে সে নিজের পেন নিয়ে লিখতে শুরু করে। বেশ, ঠিক আছে, এবার আপনি বলুন যেটা বলছেন। স্যার আমার মাথায় একটা আসলো বলুন। যে সেক্ষেত্রে আমি যদি কোনো শিক্ষার্থী খাতা ধরুন এনেছে কিন্তু বার করছে না, হুম। তখন আমি পড়ানোর মাঝে তাদেরকে একটা খুব চিত্র আকর্ষিত কোনো ছবি বা বা আকর্ষণীয় কোনো একটা ছবি আঁকবো বোর্ডে, এবং বাকি শিক্ষার্থীদের দেখাবো সবাই খাতা বার করো, ছবিটা তোমরাও একটু আঁকার চেষ্টা করো। এক্ষেত্রে আমি তাকে ব্যাগ থেকে খাতাটা বার করার একটা কৌশল অবলম্বন করতে পারি। খুব খুব ভালো বলেছেন। নেক্সট হচ্ছে রামেজউদ্দিন মির্ধা, আপনি একটু বলার চেষ্টা করুন। স্যার কোনো শিক্ষার্থী যদি ক্লাসে পেন্সিল বা খাতা আনতে ভুলে যায়, তাহলে স্যার কখনোই আমি তাকে ধমকানো বা গাল দেবো না। সর্বপ্রথম তাকে জিজ্ঞেস করবো যে সে কেন আনেনি, তারপরে তাকে বোঝাবো এবং তাকে কিছু আমি সেদিনের মতো বোর্ডে কিছু আঁকতে দেবো, এবং দেখাবো যে তুমি দেখো, এবং তাকে এনকারেজ করবো যে তুমি কত সুন্দর ছবি আঁকো, তাহলে তুমি খাতায় এনে যে ছবি আঁকো তাহলে আরো ভালো লাগবে। এইভাবে তাকে এমন ভাবে বোঝাবো যাতে সে খাতা এনে পরবর্তী দিন থেকে নিজে নিজেই উদ্বুদ্ধ হয়ে যে আমি ছবি আঁকবো বা রং করবো। বেশ, পয়েন্টটা ভালো ধরেছেন যে শিশুদের দেখবেন কোনো সংখ্যা লিখতে দিলেন বা অঙ্ক লিখতে দিলেন বা এবিসিডি হোক বা একেচন্দ্র হোক, শিশুরা কিন্তু অনেকেই লিখতে চায় না, কিন্তু যখনই আপনি বলবেন তোমরা একটা নিজেদের মতো করে ছবি আঁকো, তো সঙ্গে সঙ্গে দেখবেন খাতা পেন বের করে ছবি আঁকতে শুরু করে, মানে ছবি আঁকা তাদের আগ্রহ থাকে খুব। তাহলে আপনি যদি বলেন যে দেখো আমরা খুব সুন্দর একটা ছবি আঁকবো,
তো এইভাবে যদি আপনি বোর্ডে ছবি আঁকেন এবং বলেন যে তোমরা এরকম আমার মতো কে কত সুন্দর ছবি আঁকতে পারো একটু দেখাও, তো তো তখন দেখবেন শিশুদের মধ্যে পেশনা জাগবে এবং তাদের আগ্রহের বিষয়টা তারা খুঁজে পাবে। সুতরাং নিশ্চিতভাবে কিন্তু তারা খাতাটি বের করবে। মানে তাদেরকে পজিটিভ রিএনফোর্সমেন্টস দিতে হবে, ঠিক আছে? তুমি কোথায় যাবে? আচ্ছা, কত নম্বর কোশ্চেন? 56। নেক্সট কোশ্চেন, যদি আপনি দেখেন যে কোনো শিক্ষার্থী পড়াশোনা বাদ দিয়ে শুধু ছবি আঁকতে বা গল্প বলতে ভালোবাসে, তাহলে আপনি কিভাবে তাদের এই প্রতিভাকে কাজে লাগাবেন? স্যার বলুন। হ্যাঁ বলুন। যদি আমি দেখি সে কোনো শিক্ষার্থী পড়াশুনো সময় ছবি আঁকছে বা অন্য কারো গল্প করছে, তাহলে আমি তাকে প্রথমে বলবো, বাহ তুমি খুব ভালো ছবি এঁকেছো, এত সুন্দর ছবি আঁকতে পারছো, তো এই যে ছবি আঁকছো না, তো আচ্ছা তাহলে তুমি এক কাজ করো তো, তোমাদের যে পাঠ্য বিষয়, তো সেদিন আমি পড়াচ্ছি আমাদের গ্রাম বন্দে আলমিয়া, তো বলবো আমাদের গ্রাম, তাহলে গ্রামের একটা সুন্দর করে ছবি আঁকো তো বোর্ডে, আর সবাইকে বুঝিয়ে দাও তো, এবং কবিতা থেকে আমি পড়াবো, সঙ্গে সঙ্গে তাকে নিয়েও যেন সেই ছবিটা আঁকতে পারে এবং সবাইকে একসাথে বোঝাতে পারি। নেক্সট আরেকজন বলুন। ছবি আঁকাটা খুবই একটা মানে অতিরিক্ত এক্সট্রা কারিকুলাম যেটা আমরা বলতে পারি, সেটা একটা পড়ে। সেটা যদি কোনো শিক্ষার্থী পারে, সেটা তার অবশ্যই তার ভালো দিক। সেই দিকটাকে কিভাবে তার পঠনের সাথে সংযুক্ত করা যায় এবং পড়ার মাধ্যমে কিভাবে ছবির মাধ্যমে পড়ানো যায়, সেই বিষয়টা চেষ্টা করব। তবেই ঠিকঠাক আমার মনে হয় পাঠদানে মানে ফলপ্রসূ হবে। নেক্সট ইলিয়াস শেখ বলুন। তাদের ছবি আঁকার জন্য তাদেরকে উৎসাহিত করব এবং এই ছবি আঁকার মাধ্যম দিয়ে পড়াশোনার মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করব। এটা খুব ভালো পয়েন্ট বলেছেন যে ছবি আঁকার মধ্য দিয়ে তাকে কোন একটা বিষয় আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যেমন বিভিন্ন ফুলের ছবি আঁকতে পারে, তো বিভিন্ন ফুলের ছবিগুলো বোর্ডে আঁকার মাধ্যমে বিভিন্ন ফুলের সঙ্গে পরিচয় করে দেবো, সেই ফুলগুলোর ইংরেজি নাম কি সেগুলো আমরা বোর্ডে লিখে দেবো। এইভাবে কিন্তু আমরা ছবি আঁকার মাধ্যমে কিন্তু আমরা তাদেরকে পড়াতে পারি, মানে সেই প্রতিভাটাকে আমরা কাজে লাগাতে পারি। ঠিক আছে? মেয়েটা ঘুমায়নি তো আজ, একটু ডিস্টার্ব করবে আপনাদেরকে, কিছু মনে করেন না। ঠিক আছে, অসুবিধা নেই স্যার। যদি আপনার ক্লাসে একজন শিক্ষার্থী খুব অল্প বয়সে স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহার করে, যেমন আমার মেয়ে 2.5 বছর, এত স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহার করে, বিশেষ করে স্মার্টফোন কঠিন ব্যাপার, তো এরকম ক্লাসে থাকতেই পারে কিছু ছেলে যে হয়তো বাবার নিয়ে চলে এসছে ব্যাগে ভরে এবং ক্লাসে মনোযোগ দেয় না, স্মার্টফোন চালাচ্ছে, ক্লাস 4 ছেলে এরকম হতেই পারে বা 5 তো তাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন একটু বলুন, একজন বলুন। স্মার্টফোন যদি সে ব্যবহার করে, তবে স্মার্টফোনের অপকারী দিকটাকে তাদেরকে বোঝাবো, যাতে সে স্মার্টফোন ব্যবহার না করে। ছোট শিশু, সে হয়তো ছাড়তে পারছে না স্মার্টফোনের, সে ওর কার্টুন দেখে, বহু কিছু সুন্দর জিনিস দেখে এবং সে ওইসব নৈতিকতার ধার ধারে। এই মুহূর্তে আপনাদেরকে শিশুকে নিয়ন্ত্রণ করতে হবে। স্যার বুঝতে পারলাম না কথা। স্যার আমি তাকে বলবো যে স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহার করা কখনোই উচিত নয়, তোমরা কেউ আনবে না স্কুলে। আর আমাদের এখন পড়াশোনা করার টাইম, সময় পড়াশোনা করতে হবে আমাদেরকে। আর এই যে স্মার্টফোন ব্যবহার বা ট্যাবলেট ব্যবহার করার যে ক্ষতিকারক দিকটি আমি কোনো ড্রামা বা প্রদর্শনী রাখলে তাদের কাছে তুলে ধরতে পারি, যাতে তারা বিষয়ে ভয় পায় বা সতর্ক হয়, তারপর ওদের ওই ফোন ইউজ করাটা বন্ধ করে। এবং এছাড়াও যে আমরা তাদেরকে খেলার ছলে শেখানোর বেশি গুরুত্ব দেব, যাতে তাদের ফোন দেখার নেশাটা চলে।
এক্ষেত্রে স্যার আমি বলবো যে শিক্ষার্থীদের ফোন ব্যবহার করাটা মোটেও উচিত হবে না, কেননা ফোনটা বড়রা ব্যবহার করতে পারে। তাদের এখন পড়াশুনো বা করার সময়, সেহেতু তারা পড়াশোনায় মনোযোগী হবে এবং মোবাইল ফোনের বিভিন্ন ক্ষতিকারক দিক আমি তাদেরকে তুলে ধরতে পারি এবং তাদেরকে এটা বলতে পারি যে তোমাদের এখন শেখার সময়, তোমরা কম্পিউটার শিখতে পারো, কিন্তু মোবাইল থেকে তোমাদের দূরে থাকতে হবে। হুম। প্রথমে শিশুটিকে এটা বলতে হবে তুমি কেন মোবাইলটা এনেছো, এবং মা বাবাকে না বলে এইভাবে চুরি করে বা না বলে মোবাইল আনা বিদ্যালয়ে কোনোভাবে উচিত হয়নি। আর হুম। দ্বিতীয়ত বলবো যে মোবাইল যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের চোখের যেমন ক্ষতি, আমাদের ব্রেনের ওই যে সূক্ষ্ম সূক্ষ্ম কোষগুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, ফলে আমরা ভালোভাবে ক্রিয়েটিভ চিন্তা ভাবনা বা নিজের মতো করে চিন্তা ভাবনা করতে পারবো না, সেই জিনিসগুলো আমাদের নষ্ট হয়ে যাবে। সুতরাং মোবাইলটা যে খুব একটা ভালো জিনিস তা নয়, এতে ব্রেনের ক্ষতি হয়, আমাদের মস্তিষ্কের ক্ষতি হয়, আমাদের চোখের ক্ষতি হয় এবং মানুষকে কুঁড়ো করে দেয়। মানে আমরা সুতরাং এই যে বদ অভ্যাস আমাদেরকে পরিত্যাগ করতে হবে, তা নাহলে কিন্তু আমরা পড়াশোনায়ও আমাদের মন বসবে না এবং আমরা জীবনে বড়ও হতে পারবো না, কিছু শিখতেও পারবো না। সুতরাং মোবাইল আমাদের এখন ব্যবহার করা কোনোভাবেই মানে হচ্ছে যে উচিত নয়। যখন আমরা 9-10-এ পড়বো বা 11-12-এ পড়বো তখন হয়তো আমরা একটু মোবাইল ব্যবহার করতে পারি, সেটা শেখার প্রয়োজনে কোনো কিছু, হয়তো অনলাইন ক্লাস করার জন্য বা কোনো সেমিনার বা ওয়ার্কশপ করার জন্য। এভাবে যদি শিশুদেরকে বোঝানো যায় এবং বিদ্যালয়ে যদি স্মার্ট টিভি থাকে বা ধরুন কোনো যদি প্রজেক্টর থাকে, তো তার মাধ্যমে মোবাইলের ক্ষতিকারক দিকগুলি যদি স্লাইড শোর মাধ্যমে অথবা গ্রাফিক্সের মাধ্যমে শিশুদের দেখানো যায়, তাহলে শিশুদের মধ্যে একটা ভয়ের সৃষ্টি হবে এবং এর ক্ষতিকারক দিকগুলি শিশুরা ভালোভাবে মানে অনুভব করার চেষ্টা করবে এবং তারা স্বাভাবিকভাবে নিজস্ব পেশনায় তারা কিন্তু মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকবে বলে আমি মনে করি। ঠিক আছে, শোনা গেল? সবটুকু শুনতে পাওয়া গেল? হ্যাঁ স্যার। 57, 58 নেক্সট এই প্রশ্নটা একটু বলার চেষ্টা করুন উত্তর। যদি একজন শিক্ষার্থী পরিবেশ দূষণ সম্পর্কে কোনো প্রশ্ন করে তাহলে আপনি কিভাবে তাকে বোঝাবেন? হয়তো পরিবেশ দূষণ কি স্যার, বা পরিবেশ কিভাবে দূষিত হয় স্যার, এই ধরনের যদি কোনো প্রশ্ন করে তাহলে আপনি কিভাবে তাকে বোঝাবেন বলুন একজন। সেই শিক্ষার্থীকে আমি বাস্তব কিছু উদাহরণ দিয়ে, মানে বিদ্যালয়ের আশপাশ বা তার বাড়ির আশপাশে বা পরিবেশের অবস্থা নিয়ে, যে কিভাবে পরিবেশ দূষণ হয়, জলাশয় কিভাবে দূষিত হচ্ছে বা মাটি দূষিত হচ্ছে, এটা বাস্তব কিছু উদাহরণ দিয়ে তাকে আমি দৃষ্টান্ত দিতে পারি। বেশ, নেক্সট আরেকজন বলুন। স্যার বলবো? বলুন। স্যার আমি শিক্ষার্থীদের একটা বোতলের মধ্যে জল দিয়ে তার মধ্যে কিছু মাটি দেবো এবং বলবো যে এটা তোমরা কি খাবে, তখন ওরা হয়তো বলবে যে না, তাহলে কেন খাবে না, না অবাঞ্ছিত কোনো বস্তু এই জলে দিয়েছি বলে তোমরা বলছো জলটা খারাপ। সেরকম আমাদের পরিবেশে যা কিছু আছে, যেমন জল, বায়ু, মাটি, এতে অবাঞ্ছিত কিছু বস্তু এরকম ভাবে মিশলে সেটা দূষিত বা খারাপ হয়ে যায়, সেই খারাপটাকে আমরা কি বলি, দূষিত বলি। আমি স্যার এইভাবে ওদেরকে বোঝাবো। বেশ, রিয়া পাত্র বলুন। আমাদের স্যার বিদ্যালয়ে যে মিড ডে মিলের খাবারের যে মানে যেগুলো খাবার খেয়ে ফেলে দেয়, সেই খাবারটা যেখানে সেখানে ফেলা উচিত নয়। তাহলে আমাদের যে কোনো মানে বিদ্যালয়ের চারপাশটা অপরিষ্কার হবে। তাই যে নোংরা ফেলার যে জায়গাটা দেওয়া হয় ডাস্টবিন, সেটাকে ইউজ করতে বলবো। আর এছাড়াও যে কাগজ কোনো জিনিস, বই খাতা ছেঁড়া, এগুলো ফেলা একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে বলবো। আর বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার করে রাখার আমি শিক্ষা দেব, যাতে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর এছাড়াও যে পরিবেশ দূষণ সম্পর্কে এটা বলতে পারি। আর জল দূষণ সম্পর্কে এটা বলবো যে আমরা জল দূষণ করব না, কারণ জল আমাদের অনেক মূল্যবান জিনিস, জল আমাদের জীবন। এই জলকে আমরা কখনোই দূষণের হাত থেকে রক্ষা করতে হবে। যেমন কলকারখানার যে নালা নর্দমা, যে কলকারখানার ধোয়া বা ওই নালা নর্দমার জল যাতে আমাদের স্যার বলতে পারছি না, না ঠিক আছে, মানে সেগুলো তো দূষিত করে, বুঝতে পারছি না। বেশ। ওইগুলো, হ্যাঁ, দিশানি হোসেন বহুদিন পর
জয়েন করলেন, আমার বইও নিয়েছেন, পড়াশোনা কেমন চলছে বলুন? স্যার মোটামুটি স্যার, চলছে। আপনার বই নিলে স্যার কোথায় পাওয়া যায় আমি তো জানি না, আমি আজকে নতুন জয়েন করলাম। ও, আমার অনেকগুলো বই আছে, দেখবেন ওয়েবসাইট রয়েছে আমার ইউটিউব চ্যানেলের, তো সেখান থেকে যোগাযোগ করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম এবং ঠিকানা পুরো অ্যাড্রেস দিলে স্পিড পোস্টের মাধ্যমে বই পাঠিয়ে দেয়। আর যেগুলো ইবুক রয়েছে সেগুলো পিডিএফ সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। সময় কম নিলে তাড়াতাড়ি নিয়ে নেবেন। হ্যাঁ, বেশ। দিশানি হোসেন বলুন উত্তরটা। যদি একজন শিক্ষার্থী পরিবেশ দূষণ সম্পর্কে কোনো প্রশ্ন করে তাহলে আপনি কিভাবে তাকে বোঝাবেন? সব থেকে ভালো মেথড কি হতে পারে? স্যার স্যার পরিবেশ দূষণ সম্পর্কে যখনই আমাকে জিজ্ঞাসা করবে তাহলে আমি তখন তাকে বোঝাবো যে পরিবেশ দূষণটা আসলে কি, কিভাবে দূষিত হচ্ছে, আর এর প্রভাব কিভাবে পড়ছে আমাদের উপর, আর এর যে ফলাফল বা ক্ষতিকারক প্রভাবগুলি তাদেরকে বোঝাবো এবং এর প্রতিকারের উপায়গুলি তাদেরকে আমি বোঝাবো। এবার আপনাকে যদি প্রশ্ন করা হয় কিভাবে বোঝাবেন, মানে কিভাবে পরিবেশ দূষণ ক্ষতিকারক তাদেরকে প্রভাবগুলো আপনি বোঝাবো। কিভাবে বোঝাবেন? পরিবেশ দূষণের ক্ষতিকারক প্রভাবগুলো আপনি কিভাবে বোঝাবেন? স্যার পরিবেশে আমরা যে বাস করছি, পরিবেশ প্রতিনিয়তই কোনো না কোনো ভাবে আমরা দূষিত করছি। যেমন কলকারখানার ধোঁয়া থেকে শুরু করে পুকুরে যদি আমরা অবাঞ্ছিত কোনো পদার্থ ফেলছি, বা পুকুরের চারপাশে যখন কোনো ছোট পাতা জাতীয় গাছ লাগাচ্ছি, অথবা মাটি দূষণ, মাটিতে যদি আমরা বেশি পরিমাণে সার প্রয়োগ করে থাকি, বিভিন্ন প্রভাবে বিভিন্ন কারণে দূষণ হচ্ছে। তো সেই দূষণগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেগুলো তাদেরকে আমি হাতে খড়ি দিয়ে বোঝাবো। মানে হাতে খড়ি না দিয়ে আপনি এটা বলতে পারেন যে পরিবেশ দূষণের যে ক্ষতিকারক প্রভাব সেগুলো বোঝানোর জন্য আমি হয়তো পাশে কিছু চিত্র মডেল, আঁকবো হ্যাঁ স্যার, যেগুলো ছোট ছোট পরিবেশ মডেল দূষণ ব্যবহার করাচ্ছে, করতে পারি অথবা এবং তার- র্যালি করতে পারি। এবং বোর্ডেও বোঝানো যেতে পারে ছবি এঁকে এবং তার পাশে সেই সম্পর্কে দু একটি পয়েন্ট লিখে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, হ্যাঁ। যদি শিশুদেরকে প্রজেক্ট করতে দেওয়া হয় এবং প্রজেক্টটা স্যার। সম্পর্কে আলোচনা করা হয়, তাহলে শিশুরা অনেক কিছু সংগ্রহ করবে বিভিন্ন জায়গা থেকে গ্রীষ্মের ছুটিতে প্রজেক্ট করতে দিলে, এবং সেক্ষেত্রে শিশুরা হাতে কলমে বিষয়টি শিখবে। সুতরাং শিশুদেরকে প্রজেক্ট করার মাধ্যমে যদি শেখানো যায়, সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দিয়ে, তাহলে সব থেকে ভালো মেথড হতে পারে বলে আমার মনে হয়। পরিবেশ দূষণ সম্পর্কে তারা সম্পর্কে জানবে যে পরিবেশের উপাদান কি কি, পরিবেশের উপাদানগুলি কিভাবে দূষিত হয়, পরিবেশ দূষণ কিভাবে আমরা রোধ করতে পারি, পুরো বিষয়টা নিয়ে একটু বুঝিয়ে দিয়ে যদি তাদেরকে প্রজেক্ট করতে দেওয়া হয়, তাহলে প্রত্যেকেই কিন্তু নিজস্ব ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে বহু তথ্য সংগ্রহ করবে, এবং সেই তথ্যগুলি হাতে কলমে সংগ্রহ করতে গিয়ে তারা পরিবেশ সম্পর্কে সম্যক ধারণা পাবে বা বাস্তব জ্ঞান পাবে, যেটি সেই জ্ঞানটি তারা ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারবে এবং পরিবেশ সম্পর্কে যথেষ্ট সচেতন হবে তারা। ঠিক আছে? হ্যাঁ স্যার। এইভাবে উত্তরগুলো একটু বুদ্ধি খাটিয়ে সাজিয়ে দেবেন, যাতে মানে ইন্টারভিউয়াররা একটু সন্তুষ্ট হয়, যে বিষয়গুলো জানে, একটু ক্রিয়েটিভিটি আছে তার কথার, বা ছেলেটার বা মেয়েটার কথাবার্তার মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে, একটা ভাবনা চিন্তার একটা লেভেল আছে, সেই বিষয়টাকে বোঝাতে হবে আপনাকে। হ্যাঁ, একটু ভাবতে হবে। ঠিক আছে, ওকে স্যার। আলোচনা করতে করতে হয়ে যাবে। আমার কাছে 100টি প্রশ্ন আছে, আগের প্রশ্নগুলো যারা দেখেনি ইউটিউবে দেখে নেবেন। আজকে আমি 70 পর্যন্ত পড়াবো ভাবছিলাম, যতটা হচ্ছে হোক, নইলে নেক্সট ডে পড়াবো। আমি পুরো 100টাই কমপ্লিট করে দেবো আপনাদেরকে এইভাবে গুগল মিটের মাধ্যমে। নেক্সট 59 নম্বর, যদি ক্লাসের শিক্ষার্থীরা বিজ্ঞান বা গণিতের মতো কঠিন বিষয় বুঝতে না পারে তাহলে আপনি কি করবেন? একজন বলুন। স্যার, ক্লাসের শিক্ষার্থীরা যদি বিজ্ঞান বা গণিতের মতো বিষয়গুলি বুঝতে না পারে, তাহলে স্যার আমি প্রথমে তাদেরকে বাস্তব উদাহরণ দিয়ে বোঝাবো। যেমন বিজ্ঞান পড়ানোর সময় পরিবেশের কি কি উপাদান দিয়ে বোঝাবো, এবং গণিত পড়ানোর সময় যদি আমি যোগ বিয়োগ এর সবের ধারণা দিই, তাহলে হয়তো চক বা ডাস্টার এইসব গুনতে এইসব ধারণা দিয়ে তাদেরকে বোঝালে তারা অবশ্যই সেটা ভালোভাবে বুঝতে পারবে। একজন বলুন। গণিতের মতো কঠিন সাবজেক্ট আপনি কিভাবে সহজে বোঝাবেন? স্যার, শিক্ষক উপকরণ ব্যবহার করতে পারি আমি, আর বাস্তব বস্তু ব্যবহার করতে পারি। আর গণিতের যে গণিতের খেলা আছে গণিত শেখানোর মধ্যে, সেই খেলাগুলো যেমন গাণিতিক খেলা, যেমন জোড় বিজোড় খেলা, এসব মাধ্যমেও আমি তাদেরকে বোঝাতে পারি। আর বিজ্ঞানের নানা রকম বাস্তব বস্তুর উদাহরণ লিখে বা সেই সমস্ত উপকরণ, কিছু চার্ট মডেল
বা ছবি এঁকে বিষয়বস্তু বোঝাতে পারি। আপনি ক্লাসে কি এমন একটা ডেমো করতে পারেন যেটি শিশুরা স্বচক্ষে দেখে একদম বিজ্ঞান সম্পর্কে ধারণা পায়। বিশেষ করে ধরুন শিশুদেরকে বাড়ি থেকে কাউকে থালা আনতে বললেন, কাউকে মগে করে জল আনতে বললেন, কাউকে হয়তো একটা মানে যেটাকে বলছে ওইটা কি বলছে, কারেন্ট চলে গেলে যেটা হয়, মোমবাতি আনতে বললেন এবং দেশলাই আনতে বললেন। এবার একটা থালার মধ্যে আপনি কিছুটা জল দিলেন, দিয়ে তার মধ্যে প্রথমে মোমবাতিটা থালার মধ্যে লাগিয়ে নিলেন, তারপর থালার মধ্যে জল দিলেন, জল দেওয়ার পর দেশলাই কাঠে দিয়ে মোমবাতিটা ধরালেন। সমস্ত শিশুরা দেখলো যে হ্যাঁ মোমবাতিটা জ্বলছে। এরপর আপনি একটা কাঁচের কোনো একটা জিনিস দিয়ে সেই মোমবাতিটাকে আস্তে আস্তে ঢেকে দিলেন। কিছুক্ষণ পর যখন দেখবেন যে মোমবাতিটা নিভে গেল, তখন সঙ্গে সঙ্গে জল একদম সেই কাঁচের পাত্রের মধ্যে উঠে গেল। এই পরীক্ষাটি শিশুদের করাতে পারেন এবং শিশুদের ধারণা দিতে পারেন এবং কার্যকারণ ব্যাখ্যা করাতে পারেন। যে শিশুদেরকে জিজ্ঞেস করতে পারেন যে কেন বলতো মোমবাতিটি নিভে গেল। শিশুরা বলতে পারবে না বা তারা জানার কৌতূহল জানাবে, তখন বলবেন দেখো মোমবাতিটি অক্সিজেনের সাহায্যে জ্বলছিল, যেহেতু আমি কাঁচের ঢাকন দিয়ে দিয়েছি, সেহেতু মোমবাতিটি জ্বলার জন্য প্রয়োজনীয় অক্সিজেন পায়নি, ওই কারণে মোমবাতিটি নিভে গেল এবং ওই কারণেই একটা চাপের সৃষ্টি হয়েছে, যার ফলে জলগুলো একটু উপরের দিকে উঠে গেছে। এইভাবে যদি কোনো ডেমো শিশুদেরকে দেখানো হয় বিজ্ঞানে, তাহলে শিশুরা খুব সুন্দরভাবে বিজ্ঞানের বিভিন্ন বিষয়বস্তুকে হাতে কলমে শিখবে, তাদের আগ্রহ বাড়বে। ঠিক আছে? আর গণিত তো অনেক রকম ভাবে শেখানো যায়। ছোট শিশুদের মাটির পুলতি তৈরি করে গোনানো শেখা যায়, বা দেশলাই কাঠে দিয়ে বিভিন্ন জ্যামিতিক ধারণা, ত্রিভুজের ধারণা, চতুর্ভুজের ধারণা এগুলো দেওয়া যায়, বা জোর বিজোর খেলার মাধ্যমে শিশুদেরকে গণিতের ধারণা দেওয়া যায়। ঠিক আছে? এই উত্তরটা নিয়ে কি আর কেউ কিছু বলবেন, নইলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব? হ্যাঁ স্যার, আমি একটু বলতে চাই। প্রথমত শিক্ষা সহায়ক যে সমস্ত উপকরণ, সেটা গণিত বা বিজ্ঞান ক্লাসে শিক্ষার্থীদের আগ্রহী করার জন্য শিক্ষা সহায়ক উপকরণগুলো ব্যবহার করতে পারি, এবং বিভিন্ন খেলা বা গল্প বলে বা নাট্য অভিনয় করে বা মানে বাস্তবে তাদের কোনো বিজ্ঞানের বিষয় মানে পর্যবেক্ষণ বা পরীক্ষামূলক কিছু দৃষ্টান্ত দিয়ে ক্লাসে পাঠদান করা যেতে পারে, উৎসাহ করা যেতে পারে। নেক্সট আর কেউ বলবেন? নইলে আমরা 60 নম্বর কোশ্চেনে চলে যাব। 60 নম্বর কোশ্চেন হচ্ছে, যদি আপনার ক্লাসের শিক্ষার্থীরা খাবার ভাগাভাগি করতে না চায়, তাহলে আপনি কি করবেন? মানে প্রথমে বলুন যে শিশুদের খাবার ভাগাভাগি করে খাওয়া উচিত কি উচিত নয়। যদি উচিত হয় তাহলে ঠিক আছে, তাহলে বাকি প্রশ্নটা থাকছে না। যদি উচিত না হয়, হ্যাঁ, প্রথমত বলবো অবশ্যই আমাদেরকে এটা শিক্ষার্থীদের বোঝাতে হবে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জীব হলো মানুষ, এবং মানুষ হলো একটি সমাজবদ্ধ জীব। সমাজে মানুষ একজন আরেকজনের উপরে বা একটা পেশার মানুষ আর একটা পেশার মানুষের উপরে নির্ভরশীল হয়ে বেঁচে থাকে। সেখানে আমি কৃষক, শিক্ষক, ডাক্তার, উকিল তাদের কথা বলতে পারি, যে প্রত্যেকের উপর নির্ভরশীল হয়ে আমরা বেঁচে আছি। সেক্ষেত্রে আমরা হলাম সামাজিক একটি প্রাণী। সামাজিক মানুষ হলো সংঘবদ্ধ বা সামাজিক জীব। সেজন্য আমাদেরকে উচিত একজন আরেকজনকে সহযোগিতা করা এবং একে অপরের মধ্যে খাবার ভাগ বা বন্টন করে খাওয়াটা আমাদের উচিত বলে আমি মনে করি। বেশ, সেরিনা খাতুন বলুন। সেরিনা খাতুন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আমার শরীরটা না একটু খারাপ স্যার। ও বেশ, ঠিক আছে, তাহলে ঠিক আছে, স্যার অসুবিধা নেই। শুনি, হ্যাঁ পরের দিন স্যার উত্তর আপনি তো দেবো। অন্যদিন খুব ভালো অংশগ্রহণ করেন, বলেন, কোনো অসুবিধা নেই। রিয়া পাত্র বলুন। স্যার আমি বোঝাবো যে খাবার ভাগ করে খাওয়া উচিত। আর এই আমরা যেহেতু সহপাঠীরা সবাই বন্ধু হয়, এই বন্ধুদের মধ্যে কখনো কোনো কারোর বিপদ হলে যেমন কেউ মানে সহযোগিতা করে, সেরকম খাওয়াটাও ভাগ করে খাওয়া উচিত। তাহলে আমাদের মূল্যবোধ জাগ্রত হবে, বা এটা আমাদের মানুষ হিসেবে আমাদের কর্তব্য যে একজন খেলে তাদের পাশাপাশি যতজন মানুষ থাকবে কিছু, যে তারা যদি না খেয়ে থাকে তাদেরকে দিতে হয়, বা দিয়ে খাওয়াটাই আমাদের কর্তব্য বলে আমি তাদেরকে সবসময় বোঝাবো যে খাবার সবসময় ভাগ করে বেশ, খাওয়া উচিত। ঠিক আছে, দিশানি হোসেন বলুন। দিশানি হোসেন বলুন। প্রথমত আমি বলবো
হ্যাঁ স্যার, প্রথমত আমি তাদের সবাইকে বলবো যে খাবার আমাদের ভাগাভাগি করেই খাওয়া উচিত। আর আমাদের পুরোনো যুগের দিনে ফিরে যাব, তখনকার সময় মানুষেরা কিভাবে বিনিময় প্রথার সাহায্যে একে অপরের উপর নির্ভরশীল করে বেঁচে থাকতো, এরকম উদাহরণ বা মূল্যবোধের কোনো গল্প নিয়ে তাদেরকে আমি খাবার ভাগাভাগি করাটা শেখাবো। বেশ, ঠিক আছে। মানে আমাদেরকে এটা শিশুদের বোঝাতে হবে যে আমরা প্রত্যেকের সুখে সুখী, প্রত্যেকের দুঃখে দুঃখী, এটা আমরা অনুভব করব। অর্থাৎ আমাদের মধ্যে অবশ্যই একটা সিম্প্যাথি থাকতে হবে এবং সেই সঙ্গে এমপ্যাথিও থাকতে হবে। মানে অপরের দুঃখকে নিজের দুঃখ বলে মনে করা বা অপরের সুখকে নিজের সুখ বলে মনে করা এবং সবাইকে সমান মনে করা, অপরকে নিজের সমান বলে মনে করা, এটা হচ্ছে এমপ্যাথি। আর সিম্প্যাথি মানে সহানুভূতি, কারোর প্রতি। কেউ হয়তো অল্প খাবার এনেছে, আমি হয়তো বাড়ি থেকে একটু বেশি বিরিয়ানি নিয়ে গেছি বা অন্য খাবার নিয়ে গেছি, তাকে হয়তো একটু দিলাম, ঠিক আছে। এভাবে যদি শিশুরা ভাগ করে খায় তাহলে তাদের একে অপরের প্রতি বিশ্বাস বাড়বে, একে অপরের প্রতি বন্ধুত্ব বাড়বে এবং একটা তারা সামাজিক জীবে পরিণত হবে, যে স্বভাবটা ভবিষ্যতে তাদেরকে ভাগাভাগি করে কাজ করতে বা কোনো দায়িত্ব ভাগাভাগি করে নিয়ে কোনো একটা প্রজেক্ট কমপ্লিট করতে সাহায্য করবে এবং তারা সামাজিকভাবে কোনো বড় কাজেও কিন্তু অংশগ্রহণ করবে। এবং এটা তাদেরকে মোটিভেশন যোগাবে যে আমরা কোনো বড় কাজ যদি করতে যাই তাহলে সেক্ষেত্রে প্রতিটি দায়িত্ব আমাদেরকে ভাগাভাগি করে নিতে হয়। তো এই যে কনসেপ্ট বা ধারণা, সেটা কিন্তু শিশুরা যখন ক্লাসে পড়বে, ভাগাভাগি করে খাবার খাওয়া হোক বা ভাগাভাগি করে ফুল গাছ লাগানো হোক বা ভাগাভাগি করে বিদ্যালয়ের কোনো প্রাঙ্গণ পরিষ্কার করা হোক, এই বিষয়গুলো শেখানো দরকার, ঠিক আছে। তাহলে কি ভালো লাগছে? ক্লাস ভালো লাগছে? হ্যাঁ স্যার, অবশ্যই। আজকে যে ধন্যবাদ। ক্লাস, সেই ক্লাসটি আপনাদের কতটা ভালো লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেয়ার করবেন। এবং আমার একটি ফ্রি পেড ব্যাচ রয়েছে, সেই পেড ব্যাচের মধ্যে আগে অ্যাডমিশন মূল্য ছিল মাত্র 100 টাকা, এখন সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হয়েছে। সেই মানে সেই ব্যাচে আপনারা অ্যাডমিশন নিয়ে নেবেন এবং আমার ওয়েবসাইট অবশ্যই ভিজিট করবেন। ওয়েবসাইটে অনেক ইবুক রয়েছে যেগুলো ফ্রিতে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং বেশ কিছু বই রয়েছে যেগুলো অল্প কিছু মূল্যের বিনিময়ে জাস্ট বইটা ছাপাতে যে খরচটা হয়েছে প্রিন্টিং কস্ট দিয়ে আপনি কিন্তু অর্ডার করতে পারেন। এবং খুব সুন্দরভাবে বইগুলি নিজে হাতে আমি রাত জেগে সুন্দরভাবে লিখেছি এবং প্রেসে ছাপিয়েছি। আপনাদের ভীষণভাবে কাজে লাগবে। আমার যে 8 বছরের শিক্ষকতা জীবনের যে অভিজ্ঞতা এবং যে সমস্ত ট্রেনিংগুলি এসআই অফিস থেকে করানো হয়েছিল, সে সমস্ত ট্রেনিং, ইগ্র্যান্ড ট্রেনিং, সিডাব্লিউএসএন ট্রেনিং, সমস্ত ট্রেনিংয়ের অভিজ্ঞতা নিয়ে খুব সুন্দরভাবে এবং ডিএলএড এর যে 2 বছরের অভিজ্ঞতা, বিএড এর যে অভিজ্ঞতা, সমস্ত অভিজ্ঞতাকে ঢেলে দিয়ে খুব সুন্দরভাবে সহজ সরল ভাষায় একদম টু দ্য পয়েন্ট প্রশ্ন উত্তর এবং বেশ কিছু চ্যাপ্টার খুব সুন্দরভাবে লেখা হয়েছে, যেমন কি এনইপি 2020, রাইট টু এডুকেশন অ্যাক্ট, সর্বশিক্ষা অভিযান, এনসিএফ 2005, বালা, পিকক মডেল, হলিস্টিক ডেভেলপমেন্ট, এই সমস্ত বিষয়ের উপর ডিটেলস নোট খুব গুরুত্বপূর্ণভাবে দুটি বইয়ের মধ্যে রয়েছে। প্রথম বইটা হচ্ছে প্রাইমারি ইন্টারভিউ বুস্টার এবং দ্বিতীয়টা বই হচ্ছে আর্ট অফ টিচিং বা ডেমো টিচিং এর ব্রহ্মাস্ত্র। এই বইটার মধ্যে মাইক্রো টিচিং কি, ম্যাক্রো টিচিং কি, মাইক্রো টিচিং এর নমুনা পাবেন, ম্যাক্রো টিচিং এর নমুনা পাবেন, একদম লেসন প্ল্যান পাবেন। প্রায় 13টি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের উপর লেসন প্ল্যান রয়েছে। ভাগের ধারণা কিভাবে দেবেন, যোগের ধারণা কিভাবে দেবেন, ভগ্নাংশের ধারণা কিভাবে দেবেন, গুণনীয়কের ধারণা কিভাবে দেবেন, এই সমস্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। ইংলিশ ভোকাবুলারি শিশুদের কিভাবে বৃদ্ধি করবেন, ভিপিএটি মেথড কি, যারা অন্ধ বা প্রতিবন্ধী শিক্ষার্থী তাদেরকে কিভাবে শেখাবেন, বেল পদ্ধতি কি, সমস্ত বিষয় খুব সুন্দরভাবে, ইনক্লুসিভ এডুকেশন কি, এত সুন্দরভাবে ব্যাখ্যা করেছি, আপনাদের একদম তাক লেগে যাবে পড়ে। একদম সহজ সরল ভাষায় খুব সুন্দরভাবে ধৈর্য সহকারে আমি বসে বসে লিখেছি এবং ছাপিয়েছি। তো আপনারা কাইন্ডলি বইগুলো অর্ডার করবেন, রিভিউ দেখবেন এবং আশা করি আপনাদের উপকারে লাগবে। এবং আপনারা যারা ভীষণভাবে শারীরিকভাবে অক্ষম অথবা অর্থনৈতিকভাবে দুর্বল যারা রয়েছেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। তাদের জন্য আরো স্পেশাল যদি কিছু ডিসকাউন্ট করা যায় তো আমি সেটা ব্যবস্থা করবো। তো প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ হবেন, খুব ভালোভাবে আপনারা প্রিপারেশন নেন। ধন্যবাদ।